নওগাঁ ৬-এর সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যু, ভুগছিলেন করোনা পরবর্তী জটিলতায়। ঈদযাত্রায় ট্রেন ১৭টি, লঞ্চে স্বাস্থ্যবিধিতে জোর, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের শঙ্কা। পদ্মা যমুনার তীব্র স্রোতে বিপজ্জনক ২ নৌরুট, ঈদযাত্রায় দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা। স্বাস্থ্যবিধি ভেঙে কোরবানির হাটে যাচ্ছে শিশু ও বৃদ্ধরা, রাজধানীর হাট তদারকিতে ১৮টি টিম। কোভিড হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সরকারি প্রতিষ্ঠানে রাখার চিন্তা, ব্যয় কমাতেই সিদ্ধান্ত। স্বাগত ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের শিরোনাম শুনছিলেন, চলে যাব পুরো খবরে। করোনা পরবর্তী ফুসফুসের জটিলতায় মারা গেছেন নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। ৩ দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ইসরাফিল আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৬ জুলাই করোনা আক্রান্ত হওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাসায় চিকিৎসা নিয়ে কোভিড-19 নেগেটিভ হয়। তবে গত ১৭ জুলাই আবারও শারীরিক দুর্বলতা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় ইসরাফিলকে। শুক্রবার রাত থেকে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। শ্রমিক নেতা ইসরাফিল আলম ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন। তখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি। বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবেও আছেন। ঈদ উল ফিতরে বাস, লঞ্চ, ট্রেন বন্ধ ছিল সব, তবুও থেমে থাকেন ঈদযাত্রায়। এই ঈদে চলবে সবই, তবে জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলায়। ট্রেন থাকছে সীমিত ১৭টি, লঞ্চে দেওয়া হয়েছে যাত্রীদের সচেতনতার তাগিদ। তার দূরপাল্লায় বাসের সংখ্যা বাড়বে কিনা তার নির্ভর করছে যাত্রী সংখ্যার উপর। কোরবানির ঈদের বাকি মাত্র কয়েকদিন। অন্যান্য বছর এ সময় ঈদে বাড়িমুখী মানুষের ভিড় থাকে বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও সদরঘাটে। কিন্তু এবার চিত্র ভিন্ন। ঈদযাত্রায় পড়েছে করোনার প্রভাব। সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মেনে ফিরতে হবে ঘরে। বাস, ট্রেন ও লঞ্চ চলবে সীমিত আকারে। বিআইডব্লিউটিএ বলছে স্বাস্থ্যবিধি মেনেই চলবে লঞ্চ। মাস্ক পরা ছাড়া কেউ ঢুকতে পারবে না সদরঘাটে। ইতিমধ্যে সব প্রস্তুতি নিয়েছে সংস্থাটি। তবে সরকারি চাকরিজীবীদের যেহেতু কর্মস্থলে থাকতে হবে, তাই এই ঈদে যাত্রী কিছুটা কম হবে বলে ধারণা তাদের। আমরা কোনো প্যাসেঞ্জারকেই আপনার মাস্ক ছাড়া ঢুকতে দিব না। কেউই যদি মাস্ক না নিয়ে আসে সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে মাস্ক সরবরাহ করা হবে। প্রত্যেকটা যাত্রীকে হ্যান্ড স্যানিটাইজ করে দেওয়া, প্রত্যেকটা আপনার গেটে আমাদের টানেল বসানো আছে। এই টানেলগুলো জীবাণুনাশক স্প্রে করা হবে। লঞ্চগুলোতে ওঠার আগেও আরেক দফায় হ্যান্ড স্যানিটাইজ করে দেওয়া হবে। এই ঈদে ট্রেন চলবে, তবে এখনকার মতো সীমিত পরিসরেই। ১৭টি ট্রেন দিয়েই ঈদের যাত্রী বহন করবে রেলওয়ে। বিক্রি করা হবে অর্ধেক আসনের টিকিট, যার পুরোটাই হবে অনলাইনে। আমরা ডিসকারেজ করছি মানুষকে যে যে যেখানে আছে সেখানেই থাকবে। কারণ এদিকে যদি আবার ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিই তাহলে মনে হবে যে আমরা মানুষকে ঢাকা থেকে তাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য উৎসাহিত করছি। কাজে যে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের গতানুগতিকভাবে সীমিত আকারে যেভাবে ট্রেন চলছে বর্তমানে ঠিক একইভাবে চলবে। এদিকে দূরপাল্লার বাসের সংখ্যা বাড়ানো নির্ভর করছে যাত্রী পাওয়ার উপর। আগাম টিকিট বিক্রির সুযোগ থাকলেও তাতে তেমন সাড়া নেই বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি চলবে। এক সিট খালি রেখে যেভাবে সিদ্ধান্ত ছিল সেভাবে বাস চলবে। অগ্রিম টিকিট যদি কেউ নিতে চায় অনলাইনে নিতে পারে কিংবা কাউন্টারে এসে নিতে পারে। আমি মনে করি ঈদে আমাদের সকল প্রকার প্রস্তুতি আছে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে আপাতত গুরুত্বপূর্ণ কাজ ছাড়া দূরপাল্লার বাসে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এবারে ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের আশঙ্কা রয়েছে। সড়ক বিভাগ জানিয়েছে 5টি আন্ডারপাস ও 2টি ফ্লাইওভারের কাজ চলায় শুরু হয়ে গেছে রাস্তা। এমন পরিস্থিতিতে ট্রাফিক ব্যবস্থাপনায় বাড়তি নজর দেয়া না হলে চরম ভোগান্তিতে পড়ার শঙ্কা যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত 70 কিলোমিটার রাস্তার নির্মাণ শুরু হয় 2015 সালে। 2018 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও হয়নি। নতুন পরিকল্পনা যোগ হয় 3 দফা সংশোধন হয়েছে 4 লেন প্রকল্প। কাজ শুরুর পর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নির্মাণ পরিকল্পনায় নানা সময়ে এসেছে পরিবর্তন। শুরুতে লোকাল গাড়িগুলোর জন্য সার্ভিস লেন এবং ওভারপাস নির্মাণ পরিকল্পনায় না থাকলেও সেগুলো আনা হয়েছে, যেসবের কাজ এখনও চলমান। তাই আসছে ঈদকে সামনে রেখে এসব পয়েন্টে যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ হিসেবে দেখা যায় 4 লেন মহাসড়কের আন্ডারপাস ও ফ্লাইওভার নির্মাণস্থলে যানবাহনের গতি ধীর হচ্ছে। নির্মাণ কাজ চলায় এই 7 জায়গায় 1 লেন দিয়ে চলতে হচ্ছে গাড়ি। সরু লাইন যেখানে আছে সেখানে তো জ্যামজট হবে, চলবে ওখানে। এখন ওটা যদি হাইওয়ে লোকজন যদি ওরা পদক্ষেপ না নেয় তাহলে ওখানে জ্যামজট লাগার সম্ভাবনায় আছে। যে রাস্তাটা কাজ হচ্ছে ওই দেখা যাচ্ছে অপর সাইডটা অফ করে দেয়া 1 লাইনে গাড়িটা ক্রসিং হচ্ছে। যে পর্যন্ত 1 লাইনে গাড়ি ক্রসিং হচ্ছে এই পর্যন্ত একটু যানজট হবে। 7টি আন্ডারপাসের মধ্যে কুর্নি ও ধরলা নির্মাণ কাজ শেষ। এখনও বাকি করটিয়া, জামুরকি, বাউলখোলা, নাটিয়াপাড়া ও তারুটিয়া আন্ডারপাসের কাজ। এছাড়া কালিয়াকোর ও রাবনা ফ্লাইওভারের কাজ জুনে শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি ডিসেম্বরে শেষ হবে বলে জানাচ্ছে সড়ক বিভাগ। আমাদের টার্গেটই ছিল 7টা আন্ডারপাসের মধ্যে 6টা আন্ডারপাস জুনের মধ্যে শেষ করা, কিন্তু কোভিডের জন্য আমরা পারি। 70 কিলোমিটার রাস্তায় যানবাহন চলাচলে কোনো বাধা পাবে না, তবে নির্মাণ কাজের স্থলে হয়তো যানবাহনগুলো একটু গতি কম, ধীর গতিতে যাবে। লোকাল গাড়ি চলাচলে সার্ভিস লেনের কাজও শেষ হয়নি। এতে মূল সড়কে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা হচ্ছে। পাশাপাশি মহাসড়কে ইজিবাইক ও 3 হুইলারের অবাধ বিচরণও রয়েছে। যেখানে আপনার কনস্ট্রাকশন কাজ থাকবে সেখানে অবশ্যই ট্রাফিক ম্যানেজমেন্টটা ভালো থাকতে হবে। ডিউরিং কনস্ট্রাকশন একটু হ্যাজার্ড হবেই। তো এইসব জায়গায় আসলে গাড়ি যদি দাঁড়ায়, আপনি লোকাল বাসটা দাঁড়াইলে কিন্তু তখন একটা সমস্যা হতে পারে। যদি না দাঁড়ায়, দূরে গিয়ে দাঁড়াইলে তাহলে কিন্তু সমস্যাটা হবে না। এটা ডাইভারশন হিসেবে কাজ করতেছে। ডাইভারশনটা ম্যানেজমেন্টটা ভালো হতে হবে, ট্রাফিক ম্যানেজমেন্টটা। ঈদের সময় এই মহাসড়কে দিনে 30 থেকে 35 হাজার গাড়ি চলাচল করে। তবে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত যাত্রী নেয়ায় এবার সড়কে গাড়ির সংখ্যা বাড়বে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টাঙ্গাইল। বর্ষা মৌসুমে উত্তাল পদ্মা যমুনা তীব্র স্রোতের কারণে বিপজ্জনক হয়ে উঠেছে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুট। এই পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে ঈদযাত্রায়, তাই দুর্ঘটনা এড়াতে আসছে বাড়তি সতর্কতার তাগিদ। এবার বর্ষার শুরু থেকে উত্তাল নদী, বন্যার কারণে এখন আরও প্রমত্তা রূপে পদ্মা যমুনা। তীব্র স্রোত ঠেলে নদী পার হতে বেশ বেগ পেতে হচ্ছে নৌযানগুলোকে। এই পরিস্থিতির মধ্যে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট হয়ে ফেরি ও লঞ্চে প্রতিদিন পদ্মা পার হচ্ছেন হাজারো মানুষ। ঈদের কারণে কয়েকদিনের মধ্যে যাত্রী পারাপার বাড়বে এই পথে। ঈদযাত্রার তোড়জোড় বাড়লে এই পরিস্থিতিতে নৌপথে দুর্ঘটনা আশঙ্কা দেখছেন অনেকেই। আরিচা রুটের অবস্থাও একই। দেখতে আমরা আসতেছি, ওরা একটুও দল করে না। আমাদের বাইক দিয়ে তো জানিয়ে দিচ্ছে নদী বাইরে যাত্রী। এই ঈদুল আজহায় নৌযানের যে মালিক এবং চালক যারা রয়েছে তারা বেপরোয়াভাবে যাত্রী পরিবহনের জন্য একটা প্রতিযোগিতায় নামবে। তবে দুর্ঘটনা এড়াতে ঈদকে সামনে রেখে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে নজরদারি জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই প্রবল স্রোতের অনুকূলে চলাটা খুব কঠিন হয়ে পড়ে। মাঝে মাঝে দেখা গেলে ইঞ্জিন গরম হয়ে যায়, বিকল হয়ে যায়। সেটা আমরা রানিং রিপেয়ার এখানে 1 ঘন্টা হয়তো 1.5 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা সময় লাগে। ওই কাজগুলো করে ওরা আবার ট্রাফিকে চলে আসছে। নদীতে আমাদের টহল আছে, স্পিড বোট নিয়ে আমরা ডিউটি করতেছি, পাশাপাশি ট্রলার যোগে ডিউটি করতেছি, রিভার পুলিশ ডিউটিতে আছেন। আমরা এই ছোট ছোট নৌযান বা ট্রলারে যাতে কোনোভাবেই নদীপথে কোনো দুর্ঘটনা না ঘটে, আমরা এই বিষয়ে যথেষ্ট সচেতন আছি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী যোগাযোগের অন্যতম পথ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট, আর পাবনা সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার মানুষ ব্যবহার করে আরিচা কাজিরহাট রুট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে এবার রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিআইডব্লিউটিসি কি বলছে? দেখুন, পদ্মা নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে, যে কারণেই কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা এই দৌলতদিয়া ঘাট
এলাকায় দেখতে পেয়েছি যানবাহনের দীর্ঘ একটা জট সৃষ্টি হয়ে যাচ্ছে। আজও সকালে আমরা যখন এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে আসি তখন কিন্তু দেখতে পেয়েছি যে ঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের 3 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন, পশুবাহী ট্রাক এবং পণ্যবাহী ট্রাকের কিন্তু সিরিয়াল রয়েছে, যে পরিবহনগুলো বা যানবাহনগুলো কিন্তু পারের অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আমি একটু আগে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা খাতুন এক্সপ্রেস নামে একটা পরিবহনের চালকের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে গত রাত 12টার সময় এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে এসে পৌঁছেছে, কিন্তু এখনও কিন্তু সে ফেরির নাগাল পায়নি, যে কারণে কিন্তু তার প্রতিটা যানবাহনকেই 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ফেরির নাগাল পেতে। আর পদ্মায় যেহেতু পানি বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর পরিমাণে স্রোত রয়েছে, যে কারণে কিন্তু ফেরি চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কেননা স্বাভাবিক সময়টাতে 30 থেকে 40 মিনিট সময় লাগলেও এখন কিন্তু 80 থেকে 100 মিনিটেরও বেশি সময় লাগছে, যে কারণে ফেরির যে সিরিয়াল সংখ্যাটা সেই সিরিয়াল সংখ্যাটাও কমে গিয়েছে, যার ফলেই এই দৌলতদিয়া ঘাট প্রান্তে যানজটের সৃষ্টি হয়ে যাচ্ছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে দুর্ঘটনা এড়াতে এবং যাতে ঈদ যাত্রা নির্বিঘ্ন হয় সেজন্য তারা কিন্তু প্রত্যেক বছরে ঈদের আগে এবং ঈদের পরে তারা কিন্তু বাড়তি প্রস্তুতি নিয়ে থাকে। এবারও কিন্তু তারা সেই বাড়তি প্রস্তুতি নিয়েছে, কেননা ফেরির সংখ্যা বাড়িয়েছে। এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে মোট 14টি ফেরি চলাচল করছে এবং আজকে হয়তো বা আরও 2টা ফেরি এই বহরে যোগ হবে, যে কারণে তারা ধারণা করছে যে যদি সব কয়টা ফেরি চলাচল করে তাহলে এই দৌলতদিয়া ঘাট এলাকায় যে যানবাহনের একটা জট সৃষ্টি হয়েছে এই জটটা কমে আসবে। সবকিছু মিলিয়ে বলা যায় যে এই ঘাট দৌলতদিয়ায় যানবাহনের চাপটা বাড়ছে এবং ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আরও বেশ কিছুদিন ধরে থাকবে বলে মনে করছি স্থানীয়রা। রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়ার ঘাট এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। পদ্মার তীব্র স্রোতে ধসে গেছে পদ্মা সেতু প্রকল্পের নাওডোবার কনস্ট্রাকশন ইয়ার্ডের 70 মিটার অংশ। নদী ভাঙন তীব্র হয়েছে বাঁধের 0 পয়েন্ট এলাকায়। এতে এরই মধ্যে নদীতে বিলীন বাঁধের আশেপাশে থাকা 1/2 শতাধিক বাড়ি। আতঙ্কে সহায় সম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন নদী পাড়ের মানুষ। দ্রুত সংস্কার না হলে সেতু প্রকল্পে ঝুঁকি দেখছেন স্থানীয়রা। পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের পাশেই ছিল আকলিমা বেগমের বাড়ি। 0 পয়েন্ট ও পৈলান মাতবরকান্দি এলাকায় বাঁধ ধসে ভাঙন শুরু হওয়ায় বসত ভিটা হারিয়েছেন তিনি। এখন শেষ সম্বলটুকু নিয়ে ছুটছেন আশ্রয়ের সন্ধানে। পদ্মা সেতু প্রকল্পের প্রথম কাজ হিসেবে 2013 সালের 2রা মার্চ কনস্ট্রাকশন ইয়ার্ডের প্রতিরক্ষা বাঁধ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর 7 বছরের মাথায় পদ্মায় বিলীন 0 পয়েন্টে 50 আর মাঝিকান্দি এলাকার 20 মিটার অংশ। নদীতে হারিয়ে গেছে অন্তত 57টি বাড়ি। ভাঙন আতঙ্কে বসতি সরিয়ে নিচ্ছে 150-র বেশি পরিবার। বাঁধটি ধসে গেলে ঝুঁকিতে পড়তে পারে পদ্মা সেতু সহ আশপাশের সব প্রকল্প। তবে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের মূল প্রতিরক্ষা বাঁধের সঙ্গে নিরাপত্তার স্বার্থে নির্মাণ করা হয়েছিল অতিরিক্ত 200 মিটার অংশ। ভাঙন শুরু হওয়ায় পদ্মা সেতু প্রকল্পে এর বড় কোনো প্রভাব পড়ার শঙ্কা নেই। এদিকে প্রকল্প নিরাপদ রাখতে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ সংস্কারের পাশাপাশি পদ্মা সেতু প্রকল্পের তীর সংরক্ষণ বাঁধ থেকে নড়িয়ার সুরেশ্বর পর্যন্ত বাঁধ নির্মাণ শেষে রিভার ড্রাইভ তৈরির কাজ হাতে নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। জিও ব্যাগ ফেলতেছে, অলরেডি কাজ চলতেছে। আর একটা আমাদের মাননীয় মন্ত্রী একটা নিচ্ছে আপনার সুরেশ্বর থেকে একদম পদ্মা সেতু পর্যন্ত একটি মানে এটা রিভার ড্রাইভ, এবং এটা অলরেডি আমাদের এটা মন্ত্রণালয়ে আছে। পদ্মা সেতু প্রকল্পের শুরুতেই 96 কোটি টাকা ব্যয়ে 2 কিলোমিটার দৈর্ঘ্যের কনস্ট্রাকশন ইয়ার্ড সুরক্ষা বাঁধটি নির্মাণ করা হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে এই পর্যায়ে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে আজকে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে কোনো এলাকা কি প্লাবিত হয়েছে আর দুর্গত এলাকায় সহায়তা কি পৌঁছাচ্ছে?
যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় 3 সেন্টিমিটার কমছে। যমুনা নদীর পানি কমলেও কিন্তু জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। জেলার দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা যে শাখা রয়েছে সেই শাখা থেকে যে তথ্য সরবরাহ করেছে তাতে দেখা যাচ্ছে জেলার 11টি উপজেলার 84টি ইউনিয়নের 579টি গ্রাম কিন্তু এখন প্লাবিত, সেই সাথে 6টি পৌরসভা প্লাবিত হয়েছে। অর্থাৎ প্রতিদিন কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, যে কারণে বন্যার পরিস্থিতি অবনতি ঘটছে জেলাতে। আর জনসংখ্যার কথা যদি বলি, এখন প্রায় 6 লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে, যারা মানবেতর জীবন যাপন করছে। আপনি জানেন যে বন্যাটা শুরু হয়েছে প্রায় 1.5 মাস হলো। এই লম্বা সময় ধরে কিন্তু জেলার টাঙ্গাইল সদর, কালিহাতী, ভুয়াপুর এই 3টি উপজেলা এবং নাগরপুর এই 4টি উপজেলার মানুষ কিন্তু প্রায় 1.5 মাস যাবত কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া বাকি উপজেলাগুলোতেও প্রায় 15 থেকে 20 দিন যাবত বানের পানি ঢুকেছে, তারাও পানিবন্দী হয়ে পড়েছে। তো এই বিপুল সংখ্যক মানুষের জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে 13 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, 600 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে, এছাড়া 6000 প্যাকেট শুকনো খাবার কিন্তু বিতরণ করা হয়েছে। এছাড়া আমরা যেটা দেখতে পেয়েছি গত 1 সপ্তাহ যাবত ভুয়াপুর, কালিহাতী এবং টাঙ্গাইল চরাঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু রান্না করা খাবার বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করছে, কোথাও প্রশাসনের পক্ষ থেকে, কোথাও রাজনৈতিক দলের পক্ষ থেকে বা স্থানীয় জনপ্রতিনিধির পক্ষ থেকে, অর্থাৎ রান্না করা খাবারও তারা দিচ্ছে। কিন্তু যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছে বা প্লাবিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, ত্রাণ কিন্তু সব জায়গায় সেই পরিমাণ পৌঁছেছে এমনটি কিন্তু বলা যাচ্ছে না, কারণ দুর্গম চরাঞ্চলে যারা বসবাস করে তারা ত্রাণ না পাওয়ার অভিযোগ কিন্তু আমাদের কাছে বরাবরই করছে। গতকালকেও আমরা কথা বলেছি টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, হুগরা, মাহমুদনগর ইউনিয়নের বানবাসী মানুষদের সাথে। সেখানকার অনেক মানুষই জানিয়েছে যে তারা তাদের যে ত্রাণের কথা যারা শুনছে যেটা, সে ত্রাণ কিন্তু তারা পায়নি। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম জনপ্রতিনিধিদের সাথে, তারা বলেছে যে আসলে তালিকা তৈরি করে তাদের হাতে এই ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কোনো মানুষই কিন্তু ত্রাণের আওতায় থাকবে না। তো টাঙ্গাইলের যে জেলা প্রশাসক আতাউল, তিনি যেটা আমাকে বলেছেন যে টাঙ্গাইলের কোনো দুর্গত মানুষ বা কোনো বানভাসী মানুষ ত্রাণ আওতার বাইরে থাকবে না, খুব দ্রুত সময়ের মাঝে সকল মানুষের মাঝে প্রয়োজনীয় সাহায্য চলে যাবে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের বন্যার সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে টাঙ্গাইলের মির্জাপুরের সাধারণ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসা স্থল কুমুদিনী হাসপাতাল। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের। তৃতীয় দফা বন্যায় প্লাবিত টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকা। শুক্রবার রাত থেকে পানি প্রবেশ করতে শুরু করে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে। হাঁটু পানি পেরিয়ে এখন ঢুকতে হয় হাসপাতালে। প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে গড়ে 1200 থেকে 1500 রোগী সেবা নেন। হাসপাতালে পানি ঢুকে পড়ায় ভোগান্তির শেষ নেই তাদের। ভোগান্তিতে আছেন হাসপাতালে ভর্তি 5 শতাধিক রোগী ও তাদের স্বজনরাও। হাসপাতালের সামনে যদি এরকম অবস্থা থাকে তাহলে তো হাসপাতালে কিভাবে আমরা আসবো? রাস্তা দিয়ে পানি পারেন কারণে আমরা ভিতরে যাইতে পারতাছি না। মানজা পানি কিভাবে যাবো, অনেক কষ্ট করে দাঁড়িয়ে রয়েছি 3 ঘন্টা ধরে। আমাদের স্যারদের ব্লকেও পানি ঢুকে গিয়েছে, আমাদের সবার একটু যাওয়া আসাতে অনেক সমস্যা হচ্ছে, পানি তো অনেক বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তবে এর মধ্যেও চিকিৎসা চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পানি আরও বাড়লে সেবা দেওয়ার ক্ষেত্রে বিকল্প চিন্তা করা হবে। পরিকল্পনায় আমাদের আছে, আমরা নিচের যে ফ্লোরটা আছে এই ফ্লোরে যদি পানি ওঠে তাহলে আমরা এটা শিফট করে দোতলায় নিয়ে চলে যাব। অর্থাৎ আমাদের 3 তলার যেই হসপিটালের মূল বিল্ডিংটা, তখন দোতলা আর 3 তলার যে স্পেসগুলি আছে এগুলিতে আমরা সব কার্যক্রমগুলি অ্যাকোমোডেট করব। কুমুদিনী হাসপাতাল ছাড়াও ভারতেশ্বরী হোমস ও কুমুদিনী উইমেন্স মেডিকেল চত্বরেও বন্যার পানি ঢুকেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার ভুয়া রিপোর্ট দেওয়া সহ নানাভাবে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। আর এসব টাকা পাচার করতেন ভারত, নেপাল, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। রিমান্ডে তিনি এসব কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। এই অভিযোগে তার বিরুদ্ধে সিআইডিকে মানি লন্ডারিং এর মামলা করতে বলেছে র্যাব। গত 15 জুলাই ভোরে গ্রেপ্তার হন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। পরদিন 10 দিনের রিমান্ডে মঞ্জুর করে আদালত। প্রথম 6 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ ডিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শেষ 4 দিন রিমান্ডে নেয় র্যাব। র্যাবের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দেন শাহেদ। র্যাব বলছে করোনার ভুয়া রিপোর্ট সহ নানা ধরনের প্রতারণার মাধ্যমে আয় করা টাকা বিদেশে পাচার করতেন শাহেদ। প্রাথমিকভাবে ভারত, নেপাল, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অর্থ পাচারের সত্যতা পাওয়া গেছে। তদন্তে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছে র্যাব।
মোহাম্মদ শাহেদ করিম জিজ্ঞাসাবাদে একটি তথ্য আমাদেরকে জানিয়েছে, সে তার আয়ের একটি সবচেয়ে বড় অংশ সে বাংলাদেশের বাইরে সে পাচার করতে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদ প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন বলেও জানিয়েছে র্যাব। বিভিন্ন মানুষকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন বলেও তথ্য পাওয়া গেছে। তার বক্তব্য হচ্ছে যে সে এই ধরনের প্রতারণার কাজ মেইনলি করেছে অর্থ আদায়ের উদ্দেশ্যে, অর্থাৎ মানুষের অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তার অন্যতম মুখ্য উদ্দেশ্য। পাশাপাশি র্যাবের হটলাইনে যেসব অভিযোগ এসেছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরবর্তী ফুসফুসের জটিলতায় সকালে মারা গেছেন নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। এনে বিস্তারিত জানাতে রাজধানী স্কয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছে সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, চিকিৎসকরা কি বলছেন ইসরাফিল আলমের মৃত্যুর বিষয় নিয়ে? স্বজনদের কোনো বক্তব্য কি পেয়েছেন? আসলে ৬ জুলাই ইসরাফিল আলম তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এরপরেই কিন্তু তার করোনা পজিটিভ আসে এবং এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপরে ১৪ দিন পর তার করোনা নেগেটিভ যখন আসে, এরপর তিনি আবার বাসায় চলে যান। অর্থাৎ বাসায় চলে যাওয়ার পর আবার ১৭ জুলাই তার যে আগে যক্ষ্মার সমস্যা ছিল, সেই যক্ষ্মার সমস্যার কারণে কাশিতে রক্ত আসতে শুরু করে। এই কাশিতে যখন রক্ত আসতে শুরু করে তখন তাকে আবারও এই স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। শুরুতে আসলে যখন ১৭ জুলাই ভর্তি হয়েছিলেন তখন স্বাভাবিক অবস্থায় ছিলেন বলা চলে, কিন্তু এরপর ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে এবং ২৪ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আমরা যে বিষয়টি দেখেছি যে তার লাইফ সাপোর্টে নেওয়ার পরেই আসলে গতকাল থেকে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তার যে আশঙ্কাজনক অবস্থা এটি আসলে রিকভার করার মতো নয়, এমনটি আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছিলাম। এবং যে বিষয়টি চিকিৎসকগণ বলছেন যে যেহেতু তার করোনার যে একটি প্রভাব রয়ে গেছে, অর্থাৎ করোনা নেগেটিভ হলেও তার শারীরিক যে বিভিন্ন সমস্যা, অর্থাৎ তিনি ডায়াবেটিস, ফুসফুস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং দীর্ঘদিন যাবৎ তার এই সমস্যাগুলি ছিল। এখন আমরা বিভিন্ন সময় আইডিসিআর সহ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ বিষয়গুলি শুনতে পাই যে করোনা আক্রান্ত যারা হন, যদি তাদের শারীরিক সমস্যা অর্থাৎ ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা বা অন্য জটিল কোনো সমস্যা থাকে, তাহলে তাদের জন্য আসলে এই করোনাটি একটি জটিল। কারণ নেগেটিভ আসার পরে আমরা যে বিষয়টি ইসরাফিল আলমের ক্ষেত্রে দেখলাম যে নেগেটিভ আসার পরে তার শরীরের যে অক্সিজেনের মাত্রা সেটি কিন্তু ৩০-এ নেমে গেছে। অর্থাৎ যখন ৩০-এ নেমে গিয়েছে তখনই কিন্তু তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল এবং এরপরে আমরা দেখলাম যে আজ সকালে তিনি ইন্তেকাল করেন। আমরা যে বিষয়টি তার পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাকে নওগাঁতেই দাফন করা হবে, অর্থাৎ তার বাবা মার কবরের পাশেই তাকে দাফন করা হবে। যদিও এখন পর্যন্ত জানাজা কোথায় হবে এটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে যেহেতু তিনি সংসদ সদস্য, নওগাঁ ৬ আসনের বর্তমান সংসদ সদস্য, সেক্ষেত্রে সংসদ প্লাজায় সামাজিক দূরত্ব বজায় বা স্বাস্থ্যবিধি মেনে একটি জানাজা হওয়ার রেওয়াজ আছে। আমরা যে বিষয়টি দেখি যে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যদি এই সংসদ প্লাজায় জানাজা হয়, এরপরে সংসদ প্লাজায় জানাজার শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার যে নিজ গ্রাম বা নিজ এলাকা নওগাঁ, সেখানে নিয়ে যাওয়া হবে। একটি বিষয় হচ্ছে যে ইসরাফিল আলম দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে জড়িত ছিলেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং টানা ৩বারের সংসদ সদস্য তিনি নির্বাচিত হয়েছেন এবং এই সংসদ সদস্য নির্বাচিত হবার আগ থেকেই তিনি শ্রমিক রাজনীতির সাথে অর্থাৎ শ্রমিক রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ধীরে ধীরে তিনি তার যে নিজ এলাকা সেই এলাকায় জনপ্রিয়তা অর্জন করেন এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে ২০০৮ সাল থেকে টানা ৩বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একটি বিষয় হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু এখন করোনার এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে, অর্থাৎ এখানে হাসপাতালে যাতে তার দলের নেতাকর্মী কেউ ভিড় না করে, এটি অনুরোধ করা হচ্ছে। রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে থেকে সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুর বিষয়ে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। ৫ মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ আরও ৩৮ দিনের রিমান্ডে, এর মধ্যে 4টি প্রতারণা ও 1টি অস্ত্র মামলা। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান আদালতে দোষ স্বীকার করেছেন মোহাম্মদ শাহেদ।
প্রতারণার মামলায় 10 দিনের রিমান্ড শেষে রোববার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় শাহিদকে। এ সময় প্রতারণার 4 মামলায় তার 10 দিন করে রিমান্ড চায় পুলিশ। প্রতি মামলায় 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। 420, 406 মামলা এবং আমরা দেখছি যে মাদকদ্রব্য মামলা, অস্ত্র মামলা, যেগুলো মামলাগুলো আমাদেরকে শুনানি করতে পারি নাই, যা ওনাকে তারপরে আদালত ওনার থেকে বক্তব্য নিয়েছে, ওনার থেকে বক্তব্য শুনছে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, শাহিদের বিরুদ্ধে এখনও অনেকে মামলা করতে ভয় পাচ্ছেন। রিমান্ডে থাকলে তার প্রশ্রয়দাতাদের তথ্য পাওয়া যাবে বলে মনে করেন। বালু সাপ্লাই, পাথর সাপ্লাই দেওয়ার কথা ছিল, কিন্তু তাদের তো টাকা পয়সা নিয়েছে, কিন্তু সে বালু সাপ্লাই দেয়নি, পাথর সাপ্লাই দেয়নি। আরেকটা হোটেলের সাথে তার চুক্তি হয়েছিল, মেরিনা হোটেল, সেখানেও সে একই অবস্থা করেছে। সেটা হচ্ছে আদালতে সে কিন্তু একটু দোষ স্বীকার করেছে। সে বলতে হ্যাঁ আমি এই সমুদ্র অপারেশনে জড়িত, আমি দোষ করেছি, অথবা আমি তদন্ত চলছে, যেহেতু আমি পরে এটা ব্যবস্থা আমি করব। এদিকে অস্ত্র মামলায় র্যাবের আবেদনের প্রেক্ষিতে শাহিদকে আরও 10 দিনের রিমান্ড দিয়েছে সাতক্ষীরার আদালত। রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকেও 3 মামলায় 21 দিনের রিমান্ড দিয়েছে ঢাকা মহানগর হাকিম আদালত। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্ত্র প্রতারণা, জাল টাকা সহ বিভিন্ন মামলার আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে কিছুক্ষণের মধ্যে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে খুলনার র্যাব 6-এর কাছে হস্তান্তর করা হবে। এই মুহূর্তে সেখানে রয়েছে সহকর্মী নাহিদ কামাল, সরাসরি কথা বলছি তার সাথে। নাহিদ, শাহেদকে কখন নাগাদ র্যাবের কাছে হস্তান্তর করা হতে পারে এবং ঠিক কোন মামলায় খুলনায় নেওয়া হচ্ছে তাকে? জি, সাতক্ষীরার দেবহাটায় কিন্তু শাহিদের বিরুদ্ধে যে র্যাব 6-এর পক্ষ থেকে যে অস্ত্র মামলাটি করা হয়েছে, সে মামলায় কিন্তু 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রিমান্ডের পরিপ্রেক্ষিতেই কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার, যেটি কেরানীগঞ্জে, এখান থেকে কিন্তু আপনার শাহিদকে হয়তো সকাল 10টার মধ্যে এখান থেকে নেওয়ার কথা রয়েছে, আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাকে একটু জানাই যে এখান থেকে কিন্তু কারা কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাদের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তাকে বের করে আনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও তারা রেখেছেন এবং র্যাবের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তাকে এখান থেকে নিয়ে যাওয়ার পরে র্যাব তারা তদন্ত করবে এবং অস্ত্র মামলায় সে কীভাবে অস্ত্র ব্যবহার করতো এবং অস্ত্রের লাইসেন্স কিংবা কোত্থেকে এই অস্ত্রের সরবরাহ সে পেয়েছে, এইসব বিষয়ে তারা তদন্ত করবে। তো শাহেদকে কিন্তু এই মামলার বিষয়ে যদি আমি আপনাকে একটু বলি, সাতক্ষীরার র্যাব 6-এর আপনার তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন রেজাউল করিম, তিনি কিন্তু গতকাল আপনার 10 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং ভার্চুয়াল আদালতে কিন্তু সেটি গতকালকে মঞ্জুর হয় এবং সেই রিমান্ডের পরিপ্রেক্ষিতেই কিন্তু শাহিদকে আপনার এখান থেকে কেন্দ্রীয় কারাগার থেকে সাতক্ষীরায় নেওয়া হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে র্যাবের পক্ষ থেকে কিন্তু আপনার শাহিদের বিরুদ্ধে ইতিমধ্যে 3টি মামলা করা হয়েছে, যেগুলো হচ্ছে আপনার প্রতারণার অভিযোগে কিন্তু প্রথম মামলা দায়ের করা হয়, সেটি হচ্ছে রামপুরার উত্তরা পশ্চিম থানায় এবং দ্বিতীয় মামলাটি করা হয়েছে কিন্তু সাতক্ষীরার দেবহাটায়, আর তৃতীয় মামলাটি করা হয়েছে জালনোট উদ্ধারের বিষয়ে উত্তরা পশ্চিম থানায়। তো যে বিষয়টি এখানে দাঁড়াচ্ছে, এখানে 10 দিনের যে রিমান্ড মঞ্জুর করা হয়েছে হচ্ছে আপনার অস্ত্র মামলায়, এই রিমান্ড শেষ হলে কিন্তু তাকে আবার ঢাকায় নিয়ে আসা হবে। এরপরে কিন্তু তার যেই আরেকটি মামলা আছে র্যাবের পক্ষ থেকে আপনার হচ্ছে জালনোট সহ তারপর উত্তরা পশ্চিম থানায় যে মামলাটি রয়েছে, সেই তাদের কাছে কিন্তু হস্তান্তরের কথা রয়েছে। এছাড়া কিন্তু গতকালকেও শাহেদের কিন্তু 28 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে 4টি মামলায়। তো সব কিছু মিলিয়ে শাহেদের যে বর্তমান পরিস্থিতি, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নজরদারি করা হচ্ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাকে, আদালত কিন্তু যে বিষয়টি বলছে যে শাহেদের বিরুদ্ধে এখনও অনেকে মামলা করতে ভয় পাচ্ছে, কিংবা যারা ভুক্তভোগী আছে তারা কিন্তু অনেকে মামলা করতে চাইলেও ভয় পাচ্ছে, কিন্তু আদালত তাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন শাহেদ দ্বারা যদি কেউ প্রতারিত হয় কিংবা কোনো ভুক্তভোগী থাকে, তারা যেন নিঃসন্দেহে তাদের মামলা কিংবা অভিযোগ দায়ের করতে পারেন, সেই বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা যারা আছেন তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আর র্যাব 6-এর পক্ষ থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে তারা এখান থেকে সকাল 10টার পরে কিন্তু তারা এখান থেকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। 10টার পরে তারা সাতক্ষীরা নেওয়ার পরে তারা পরবর্তীতে তদন্ত করার পরেই তারা বাকি তথ্যগুলো আমাদেরকে জানাতে পারবেন। নিশ্চয়ই পরবর্তী বিস্তারিত নিয়ে আপনি আমাদেরকে সেই খবর জানাবেন। সহকর্মী নাহিদ কামাল জানাচ্ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে। N95 মাস্ক কেলেঙ্কারিতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের পদ হারালেন শারমিন জাহান। তাকে বরখাস্ত করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর গোলাম রব্বানী জানিয়েছেন, শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনা করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর কারণ দেখাতে তাকে 7 দিনের সময় দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেলে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার শারমিন এখন রিমান্ডে রয়েছেন। 2016 সালে স্কলারশিপ নিয়ে চীনের উহানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান তিনি। 23 জানুয়ারি সেখানে লকডাউন শুরু হলে দেশে ফেরেন। এর মধ্যে চীনে থাকা অবস্থায়
2019 সালের মার্চে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠান খুলে শুরু করেন ব্যবসা। ইজারার শর্ত অনুযায়ী 28 জুলাই থেকে পশু বিক্রির কথা থাকলেও শুরু হয়ে গেছে এখনই। এছাড়া হাটে স্বাস্থ্যবিধিও মানছে না ক্রেতা বিক্রেতারা। এসব দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সিটি কর্পোরেশন, ইজারাদার অথবা স্বেচ্ছাসেবীরা। ঢাকার 2 সিটিতে অস্থায়ী হাট 16টি। হাট প্রস্তুতির জন্য সময় নির্ধারণ করা হয় 25 থেকে 27 জুলাই, আর 28 জুলাই থেকে ঈদের দিন পর্যন্ত 5 দিন পশু বিক্রি করার কথা। তবে সময়ের আগেই উত্তরা 17 নম্বর সেক্টর, কাওলা, ভাটারা, আফতাবনগর সহ অনেক হাটেই পশু বিক্রি শুরু হয়েছে। দাম যাচাই করতে এসে কিনে ফেলছেন অনেকে, যা ইজারার শর্তভঙ্গ। পাশে ছোট ছোট বাচ্চারা আছে আর কি ছাগলটা পালবে এই কয়দিন, আর কুরবানির সময় তো মনে করেন যে একটু কয়েকদিন একটু আদর টাদর করে পাইলে কুরবানি দেওয়াটা আল্লাহর খুশিতে। গরু নিয়ে আসছে 9টা, বিক্রি হয়েছে 2টা। একটা বেচছি 1,18,000 আর একটা বেচছি 96। এবছর হাটে মাঝারি আকারের গরুর সংখ্যা বেশি, যেগুলো 60 থেকে 90 হাজার টাকায় বিক্রি হচ্ছে। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতা তেমন নাই, তারপরেও দাম কিন্তু খুব একটা কম বলতেছে না, বেশি বলতেছে। আমি গত বছর যে গরু কিনছি যেই দামে, তার চেয়ে এইবার আর অনেক বেশি চাচ্ছে। এদিকে করোনার কারণে বৃদ্ধ ও শিশুদের হাটে আসতে মানা করা হয়েছে, কিন্তু মানা হচ্ছে না সেই নিয়ম নীতি। কয়েকটি হাটে স্বেচ্ছাসেবকও নিয়োগ দেওয়া হয়েছে বৃদ্ধদের। আমরা এখন গরু পালিছি, এখন রিক্স হলেও তো বিক্রি করতে হবে। সতর্ক আমার সবই আছে, তখন গরু ঘাস খাওয়াছি তো এই জন্য আমাদের ইটা নেই না। ইনশাল্লাহ আমরা খুব কর্ম করি তো আমাদের কাছে আসবে না আশা করি। যারা ইজারার শর্ত ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। আমাদের সিনিয়র কাউন্সিলরদেরকে নিয়ে আমরা একটা কমিটি করেছি। আমরা যেই ধরনের গাইডলাইন দিয়েছি, আমি সবাইকে অনুরোধ করব, যারা ক্রেতা এবং বিক্রেতা যারা আছেন, যারা ইজারাদার যারা নিয়েছেন, সবাইকে অনুরোধ করব, সবাই আপনারা স্বাস্থ্য বিধি মেনে এটাকে চলবেন। এদিকে কোরবানির পশুর হাটে ঢোকার ও বের হওয়ার পথ আলাদা করার কথা থাকলেও তা মানা হচ্ছে না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকা সহ সারা দেশের কোরবানি পশুর হাট তদারকিতে কাজ করবে মৎস্য, প্রাণী সম্পদ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আলাদা টিম। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার হাটের জন্য 18টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। পয়লা আগস্ট ঈদুল আজহা, ইতোমধ্যে গরু উঠতে শুরু করেছে সারা দেশের হাটগুলোতে। করোনাকালে শুধু নীরব পশু বিক্রি নিশ্চিত করতে সারা দেশের পশুর হাটের জন্য 1213টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। এসব কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় মনিটরিং টিমও গঠন করা হয়েছে। এছাড়া অনলাইন পশুর হাটগুলোকেও মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে বলে জানান মন্ত্রী। পশু চিকিৎসকদের নিয়োগ করেছি, যাতে বাজারে যে সকল পশু আসবে সেগুলি প্রতিটি পশুকে তারা পরীক্ষা করবেন, যে কোনো পশু রোগগ্রস্ত যাতে না হয় বা কোরবানির অনুপযুক্ত কোনো পশু যাতে বিক্রি না হয়। পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে ও সংক্রমণের ঝুঁকি এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। হাট তদারকিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়েরও মনিটরিং টিম কাজ করবে বলে জানিয়েছেন তাজুল ইসলাম। জনসমাগম কমানো এবং সে কমানোর জন্য আর স্বাস্থ্যবিধি মেনে গরু কিনা বেচা করার জন্য যতটুকু সম্ভব এইটুকু ব্যবস্থা নেওয়ার জন্য। পশুর হাটে জনসমাগম কমানো এবং স্বাস্থ্যবিধি মেনে গরু কেনা বেচার জন্য সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কইতেছে হাটে জটলা না করতে, মাছ পইরা আসতে, মুরব্বিগো না আনতে, এটা তো আমাকেও ভালো লাগে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভিড হাসপাতালে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের হোটেল ব্যয় কমাতে তাদের সরকারি প্রতিষ্ঠানে রাখার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিগগিরই এই প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। তবে নির্ধারিত প্রতিষ্ঠানে কেউ থাকতে না চাইলে নিজ বাসায় থাকার সুযোগও থাকছে প্রস্তাবিত নিয়মে। কোভিড হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় সহ সব স্বাস্থ্যকর্মীদের রাখা হচ্ছে হোটেলে। তাদের থাকা খাওয়ার সব খরচ বহন করছে সরকার। তবে এতে খরচ অনেক বেশি হওয়ায় এবার সরকারি প্রতিষ্ঠানে রাখার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জানা গেছে 6টি প্রতিষ্ঠানে করোনা চিকিৎসায় নিয়োজিতদের আবাসনের পরিকল্পনা চলছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, ন্যাশনাল একাডেমি অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, টিচার্স ট্রেনিং কলেজ ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট। আমরা চেষ্টা করতেছি যদি তাদেরকে যেন একটু ভালো জায়গা রাখা যায়, আবার কিছু টাকাও কম লাগলো সরকারের। আমরা একটা পরিপত্র জারি করব, মাননীয় প্রধানমন্ত্রীর পর্যায়ে আরো উপরে সামারি যাবে, সামারি অ্যাপ্রুভ করলে পরে এটা করা হবে। যেখানে আবাসনের ব্যবস্থা করা হোক না কেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে যাতে সব ধরনের সুরক্ষা নিশ্চিত করা হয় সেই দাবি স্বাস্থ্যকর্মীদের। আমাদের খাবার বা যাতায়াত কিংবা আবাসন থাকার ব্যবস্থা সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে তা যাতে সবসময় সঠিক মান বজায় রেখে করা হয় সে ব্যাপারে কর্তৃপক্ষ সবসময় সজাগ দৃষ্টি রাখবেন বলে আমি আশা করছি। যদি আমরা বাসায় থাকি তাহলে কিভাবে থাকতে হবে, এবং যদি আমরা সরকারি প্রতিষ্ঠানে থাকি তাহলে কিভাবে থাকতে হবে তার একটা নীতিমালা, একটা স্ট্যান্ডার্ড আমরা পাবো। এই সম্পর্কে সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিবে এটা আশা করতেছি। প্রস্তাবিত নিয়মে নির্ধারিত প্রতিষ্ঠানে থাকতে না চাইলে নিজ বাসায় অবস্থানের সুযোগও থাকছে স্বাস্থ্যকর্মীদের। যদিও বিশেষজ্ঞরা বলছেন এতে স্বাস্থ্যকর্মীদের পরিবারে করোনা সংক্রমণের ঝুঁকি তৈরি হবে। বাসায় যাওয়াটা এটা অত্যন্ত একটা ভুল সিদ্ধান্ত, ঠিক হবে না। ডক্টর হয়েছে বা নার্স হয়েছে বা ওয়ার্ড বয় হয়েছে বলে কি তাদের ফ্যামিলিরও কোনো সিকিউরিটি নাই নাকি? এটা ঠিক না, এটা অমানবিক। প্রস্তাবিত নিয়মে সরকারি আবাসন সুবিধা নিতে না চাইলে এর বিপরীতে ভাতা পাবেন স্বাস্থ্যকর্মীরা। ঢাকা মহানগরের একজন চিকিৎসক দৈনিক 2000 টাকা, নার্স 1200 টাকা এবং অন্যান্যরা 800 টাকা করে ভাতা পাবেন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। খবরে আরও যা থাকছে। ঈদের আগে বিপণী বিতানে নেই ক্রেতা, বিক্রি কম, ভার্চুয়াল পণ্য মেলায় মিলছে বেশি সাড়া। এবং করোনার ধকল কাটিয়ে পর্যটন ব্যবসা চালুর উদ্যোগ, বিদেশি পর্যটক আকর্ষণে বেশি গুরুত্ব। হাতে থাকা সনদে করোনা নেগেটিভ, তবে অনলাইন দেখাচ্ছে পজিটিভ। আর এতেই লন্ডন যেতে পারেননি সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খান। বিমানের ফ্লাইটে উঠতে না দেয়া বিমানবন্দর থেকে বাড়ি ফিরতে হয়েছে তাকে। এখন রয়েছেন হোম কোয়ারেন্টিনে। শাহজাহান খানের দাবি, এতে তার মেয়ের কোনো দোষ নেই, দায় নিতে হবে স্বাস্থ্য অধিদপ্তরকে। রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী ফ্লাইট ধরতে যান ঐশী খান। তবে বিদেশ যেতে এখন দেখাতে হয় করোনা মুক্তের সনদ, আর সে সনদ নিয়েই দেখা দেয় জটিলতা। ঐশীর হাতে থাকা সনদ করোনা নেগেটিভ থাকলেও অনলাইনের তথ্যে তা পজিটিভ দেখতে পান ইমিগ্রেশন কর্মকর্তারা। সে কারণেই বিমানবন্দর থেকে বাড়ি ফিরতে হয়েছে তাকে। ক্রস চেক করতে গিয়ে দেখা যায় সার্টিফিকেটটা পজিটিভ, কোভিড পজিটিভ আর কি। পজিটিভ পাওয়ার কারণে তাকে সেটা নিয়ে মনে যেতে পারে না, এই জন্য তাকে অফলোড করা হয়েছে। যুক্তরাজ্যে পড়াশোনা করা ঐশীর লন্ডন যাত্রা বাতিল হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করেন তার বাবা শাহজাহান খান। সেখান থেকে ঐশীর করোনা পজিটিভের তথ্য নিশ্চিত করা হয়। পরে শাহজাহান খান জানান, এই ঘটনার দায় মেয়ে বা তার পরিবারের নয়। গতকালকে 4টার সময় আমার মেয়েকে অনলাইনে পাঠাইছে যে আপনারটা নেগেটিভ। যথারীতি আমরা চলে গেছি এয়ারপোর্টে, ইমিগ্রেশনে অনলাইন সার্চ করে দেখে যে এটা পজিটিভ। আমি তো শুনে নেগেটিভ রিপোর্ট দিল, কালকে অনলাইনে জানাইলো, কালকে আবার হার্ড কপি দিল, এখনো পজিটিভ। তখন আমি স্বাস্থ্য অধিদপ্তরে এক ডাইরেক্টরকে ফোন করলাম। সে বললো আমাকে কপি দিলে পাঠান, আমি একটু চেক করি। সে চেক করে বললো যে স্যার এখানে একটা ভুল হয়ে গেছে। কালকে যে রিপোর্টটা আমাকে দিল সেই রিপোর্টটাকে কিন্তু অস্বীকার করতেছে না স্বাস্থ্য অধিদপ্তর। এখন এই ভুলের কারণে আমরা সাপোর্ট করবো। শাহজাহান খান আরও জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তর শনিবার নেগেটিভ রিপোর্ট দিলেও পরদিন পজিটিভ বলায় এখন হোম কোয়ারেন্টাইনে ঐশী। তবে করোনার কোনো উপসর্গ দেখছেন না তারা, নেই শারীরিক জটিলতাও। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদের জন্য প্রস্তুত রাজধানীর বিপণী বিতানগুলো, কিন্তু নেই ক্রেতা সমাগম, বিক্রি। এতে এই ঈদেও লোকসানের মুখে ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনার বিকল্প দেখছে না দোকান মালিক সমিতি। পাশাপাশি ভ্যাটের নতুন নীতিমালাও দাবি করেছে সমিতি। দরজায় করোনার চেয়ে ঈদুল আজহা। অন্যান্য বছর ঈদের আগে পশুর হাটের পাশাপাশি পোশাকের দোকানেও থাকে ভিড়, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন।
করোনার কারণে বিপণী বিতানগুলোতে জমে ওঠেনি কেনাকাটা। রাজধানীর সব বিপণী বিতানের চিত্র একই রকম। ঈদকে সামনে রেখে নতুন পোশাক দিয়ে দোকান সাজানো হলেও বিক্রি প্রত্যাশিত নয় বলে জানান বিক্রেতা ও দোকান মালিকরা। টোটালি কোনো বেচা বিক্রি হয় না, 2টা বাজে বিসমিল্লাহ হয়। কাস্টমার সারাদিনে 3, 4টা 5টা পাই। মালের কালেকশনও ভালো আছে, অভাব হচ্ছে আমাদের কাস্টমার নেই, বেচা কিনা করতে পারতেছি না। আমরা স্বাস্থ্যবিধি মেনেই দোকান খুলছি, মার্কেট খোলা হয়েছে, কিন্তু আমাদের কোনো কাস্টমার নেই। গেল বছর ঢাকা মহানগরীর বিপণী বিতানগুলো সব মিলিয়ে 5,000 কোটি টাকার ব্যবসা করে। চলতি বছর 1,000 কোটি টাকার ব্যবসা হবে না বলে মনে করছে দোকান মালিক সমিতি। তাই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনা ও ভ্যাটের নতুন নীতিমালা চাইছে সংগঠনটি। আমাদের যে প্রণোদন দেওয়ার কথা ছিল সেটা নিয়ে বেশ গড়িমসি হয়েছে এবং এখনও চলছে, এবং ব্যাংকিং সেক্টরগুলো এই নিয়ে বিভিন্ন ধরনের নীতিমালা বারবার বলছে, এবং ব্যবসায়ীরা এ থেকে উত্তরণের কতটুকু সুফল পাবে আমরা মনে হয় না আমাদের যে এটা খুব একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এটা আমার মনে হয় সরাসরি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ যদি সরাসরি মনিটরিং করেন তাহলে আমার মনে হয় একটা ভালো সুফল ব্যবসায়ীরা পাবেন। করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকে রাজধানীর সব দোকান ও বিপণী বিতান। ঈদ উল ফিতরের আগে সীমিত পরিসরে কিছু বিপণী বিতান ও দোকান খোলা হয়েছিল। গত 31 মে সাধারণ ছুটি শেষে খোলে সব দোকান ও বিপণী বিতান। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগে অনলাইনে বিচ্ছিন্নভাবে কেনাকাটা হলেও এখন ভার্চুয়ালি বসছে বিভিন্ন পণ্যের মেলা। আয়োজকরা বলছেন, করোনা পরিস্থিতিতে সংকটে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের সহযোগিতা ও দেশীয় পণ্যের প্রসারেই এমন আয়োজন। ঈদকে সামনে রেখে এবং একই জায়গায় অনেক ধরনের পণ্য পাওয়ায় ক্রেতাদের সাড়াও মিলছে ভালো। বছরের শুরুতে বাণিজ্য মেলা থেকে শুরু করে বিভিন্ন সময় নানা ধরনের মেলা বসে রাজধানী ছাড়াও বিভিন্ন গ্রামেগঞ্জে। তবে করোনা সংকটে সেই সুযোগ না থাকায় ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে আয়োজন করা হয়েছে ভার্চুয়াল মেলা। বিভিন্ন জেলার উদ্যোক্তারা পোশাক, ব্যাগ, খাবার, গহনা সহ হাতে তৈরি পণ্য নিয়েও হাজির হচ্ছেন এসব মেলায়। বিক্রেতারা বলছেন, মেলার কারণে দিনে 15টিরও বেশি পণ্য বিক্রি করতে পারছেন অনেকেই। ব্র্যান্ডিং হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের, ব্র্যান্ডিং হচ্ছে আমাদের প্রোডাক্টের। ক্রেতারা কম্পেয়ার করতে পারছে যে আমরা আসলে কেমন কাজ করি। আমরা অনেক কিছু শিখতে পারছি এখান থেকে। ভার্চুয়াল মেলাটি আমাদের একটি নতুন অভিজ্ঞতা। এটা কেবল শুরু করলাম, নিশ্চয়ই সামনের দিকে ভালো করব আশা করি। করোনার কারণে অনেকেই সময় কাটাচ্ছেন অনলাইনে, এতে বিক্রিও বাড়ছে। তাদের অনেক ভালো কালেকশন রয়েছে জামা, গহনা এবং জুতার। আমি অলরেডি তাদের থেকে 2টো জামা হাতের কাজে অর্ডার করেছি। গ্রাহকদের জন্য ফ্রি পণ্য সরবরাহ সহ নানা অফার দিচ্ছেন আয়োজকরা। তারা বলছেন, উদ্যোক্তাদের পণ্যের প্রসারে ভূমিকা রাখবে অনলাইন মেলা। ছোট উদ্যোক্তা, বড় উদ্যোক্তা সবারই বিশাল একটা পুঁজি আটকে আছে, এবং যেহেতু চেইনটা বন্ধ হয়ে গেছে সেজন্য পুরো প্রক্রিয়াটাই থেমে আছে। সেজন্য এই মেলা আমি মনে করি যে আমাদের উদ্যোক্তাদের জন্য সবার জন্যই খুবই আশাব্যঞ্জক, এবং এটা থেকে যতটুকু আর্নিং আবার আসবে এর ফলে আবার উদ্যোক্তারা টুকটুক করে কাজ শুরু করতে পারবেন। অনলাইন মেলা থেকে কেনা পণ্য হাতে পাওয়ার পর দাম পরিশোধ করা যাবে। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটন ব্যবসা চালুর উদ্যোগে গুরুত্ব পাচ্ছে বিদেশি পর্যটক আকর্ষণ। করোনার ধকল কাটিয়ে উঠতে পাশের দেশগুলোর সঙ্গে আন্তদেশীয় পর্যটনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্যুরিজম বোর্ড। করোনা পরিস্থিতির কারণে মার্চ থেকে বন্ধ দেশের পর্যটন। দীর্ঘ বন্ধে ব্যাপক ক্ষতির মুখে এই খাত। তাই নেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা চালুর উদ্যোগ। এই জন্য এরই মধ্যে গাইডলাইন চূড়ান্ত করেছে ট্যুরিজম বোর্ড। পর্যটন খাত চালুর প্রস্তুতিতে দেশীয় পর্যটকের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে বিদেশি পর্যটক টানার চেষ্টা। এজন্য পাশের দেশগুলোর সঙ্গে আন্তদেশীয় পর্যটনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্যুরিজম বোর্ড। আমাদের আশপাশের দেশগুলিকে নিয়ে একটা ট্যুরিজম বাবল যদি গঠন করতে পারি, ওরাও চাচ্ছে, আমরাও চাচ্ছি। তো ইনবাউন্ড হবে হয়তো আমাদের খুব কাছের পিঠের দেশগুলির সঙ্গে। আর ডোমেস্টিক ট্যুরিজমে একটা ঘটনা ঘটবে বাংলাদেশে পোস্ট প্যান্ডামিক পিরিয়ডে।
আন্তদেশীয় পর্যটনের সুযোগ কাজে লাগাতে পারলে করোনার ধকল কিছুটা হলেও কাটিয়ে ওঠা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে দেশে যে জিনিসটুকু নাই, যে পর্যটন উপাদানটুকু নাই, সেই পর্যটন উপাদানের প্রতি মানুষগুলো বেশি দুর্বল হয়ে থাকে। যেমন আমরা মরুভূমির প্রতি দুর্বল, যেহেতু আমাদের ডেজার্ট নেই, আমরা স্নোর প্রতির উপর যেহেতু আমাদের আইস নেই, সেই কারণে আমরা চাচ্ছি যে এই ডিমান্ডকে ক্রিয়েট করার জন্য নেপাল ভুটানেও আমাদের সমুদ্র সৈকত আইল্যান্ডগুলোকে নিয়ে প্রমোট করার জন্য এক দেশ থেকে আরেক দেশের মধ্যে একটা যোগাযোগ সম্পর্ক স্থাপন হবে এবং অবশ্যই দেখা যাবে যে পর্যটনটা কিন্তু একটু জমজমাট হতে পারে। এখন তো পর্যটনটাকে ওপেন করা প্রয়োজন এবং ওপেন করার জন্য কিন্তু এরকম একটা টেকনিক আমার মনে হয় যে গভর্নমেন্ট এটা একটা ইতিবাচক দিক আমি মনে করি। ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী 2019 সালে 12টি দেশ থেকে 3,23,000 পর্যটক এসেছিল বাংলাদেশে। 2018 সালে এই সংখ্যা ছিল 2,67,000। তবে এবার করোনার ধাক্কা পাল্টে দিয়েছে সব হিসাব নিকাশ। সোহেল রানা, শনাক্ত হয়েছে 2,12,000। বিশ্বে করোনামুক্ত হয়েছেন 1,37,000 মানুষ। ভারতে একদিনের রেকর্ড 50,000-এর বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে 714 জন। দেশটিতে মোট আক্রান্ত ছাড়িয়েছে 14,36,000। রোববার ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে কমেছে মৃত্যুর হার। ব্রাজিলে মারা গেছে 556 জন, নতুন শনাক্ত 23,400। একদিনে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে 428 জনের, নতুন শনাক্ত হয়েছে 55,000 রোগী। এদিকে স্পেনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। মরক্কোতে ভাইরাসের সংক্রমণ বাড়ায় জারি করা হয়েছে অভ্যন্তরীণ ভ্রমণ নিষেধাজ্ঞা। করোনা সংক্রমণ রোধে মক্কার মসজিদুল হারামের মেঝে ও পিলার জীবাণুমুক্ত করতে ব্যস্ত পরিচ্ছন্ন কর্মীরা। হজ পালনের জন্য এরই মধ্যে মক্কায় পৌঁছেছেন মুসল্লিরা। মহামারীর কারণে গত মাসে সৌদি আরব সীমিত পরিসরে হজ পালনের ঘোষণা দেয়। বলা হয় সৌদি আরবে বসবাসরত বিদেশি ও স্থানীয়রা এবার হজে অংশ নিতে পারবেন। প্রতি বছর 25 লাখ মুসল্লি হজ করলেও এবার সেই সংখ্যা 1,000। এর মধ্যে 70% সৌদিতে বসবাসকারী বিদেশি নাগরিক আর 30% স্থানীয়। করোনার কারণে হজের আগে ও পরে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে অংশগ্রহণকারীদের। 29 জুলাই থেকে শুরু হচ্ছে হজের কার্যক্রম। এদিন জোহরের আগে মিনায় যাবেন অংশগ্রহণকারীরা। 30 জুলাই আরাফাতের ময়দান এবং মসজিদে নামিরা উপস্থিত হয়ে হজের কার্যক্রম শেষ করবেন তারা। ডোপ কেলেঙ্কারিতে কপাল পুড়ল প্রথম শ্রেণী ক্রিকেটার কাজী অনিকের। টেস্টে পজিটিভ হওয়ায় তাকে 2 বছর নিষিদ্ধ করেছে আইসিসি। 2018 সালে জাতীয় লিগে খেলার সময় কর্তৃপক্ষের নজরে আসেন অনিক। শেখ কামাল স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ম্যাচে ডোপ পরীক্ষা দিতে হয় ঢাকা মেট্রোর এই পেসারকে। টেস্টে পজিটিভের পর দোষ স্বীকার করেন অনিক। 2019 সালের 8 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে অপেক্ষা করতে হবে 2021 সালের 7 ফেব্রুয়ারি পর্যন্ত। নিষেধাজ্ঞার আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র 4 ম্যাচে 15 উইকেট নেন তরুণ এই পেসার। লিস্ট এ ক্রিকেটে 26 ম্যাচে শিকার করেন 41 উইকেট। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের তৃতীয় দিন শেষেই হারের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ। 399 রানের টার্গেটে 2 উইকেটে 10 রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা, পিছিয়ে রয়েছে 389 রানে। এর আগে 2 উইকেটে 226 রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে 3 লায়ন্স। বড় টার্গেটে শুরুতেই বিপর্যয়। স্টুয়ার্ট ব্রডের জোড়া আঘাতে ফিরে গেছেন ক্যাম্প বেল ও নাইট ওয়াচম্যান কেইমার রোচ। এর আগে ব্রডের তোপে 197 রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় উইন্ডিজ। 31 রানে 6 উইকেট নেন ইংলিশ পেসার। দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ পেসারদের সুযোগ দেয়নি ইংল্যান্ডের ওপেনাররা। বার্নস, সিবলি ও রুটের 50-তে বড় টার্গেট দাঁড়ায় উইন্ডিজের সামনে। প্রথম ইনিংসে 369 রান করে ইংল্যান্ড। সিরিজ চলছে 1-1 সমতা। 2 ম্যাচ হাতে রেখেই সেরিয়া চ্যাম্পিয়ন হলো ইউভেন্টাস। সাম্পদোরিয়াকে 2-0 গোলে হারিয়ে টানা 9ম শিরোপা জিতল তুরিনের ওল্ড লেডি। ঘরের মাঠে শুরুটা আশানুরূপ ছিল না ইউভের। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় বিরতির ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। প্রথমার্ধের যোগ করার সময় লিড এনে দেন রোনালদো। পিয়ানিচের দুর্দান্ত পাস থেকে বল জালে জড়ান পর্তুগিজ তারকা। বিরতির পর প্রতিপক্ষের উপর চড়াও হয় ইউভেন্টাস। 67 মিনিটে রোনালদোর শট সাম্পদোরিয়া গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেনি। ফিরতি শটে লিড দ্বিগুণ করেন বের্নার্দেস্কি। শেষ দিকে রোনালদো পেনাল্টি মিস না করলে জয়ের ব্যবধান আরও বড় হতো ইউভের।
ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিনে জিতে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। প্রথম দুটি স্পট আগেই নিশ্চিত করেছিল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। কিং পাওয়ারে শুধু ড্রই যথেষ্ট ছিল রেড ডেভিলদের জন্য। চোটের কারণে ঘরের মাঠে পুরো শক্তির দল পায়নি লেস্টার। বল পজেশনে আধিপত্য দেখালো, ফিনিশিং ঘাটতি ছিল ম্যান ইউ ফরওয়ার্ডদের। 72 মিনিটে পেনাল্টি থেকে গুরুত্বপূর্ণ গোল করেন ব্রুনো ফার্নান্দেস। স্ট্যামফোর্ড ব্রিজে অনায়াসে জয় পেয়েছে চেলসি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মাউন্টের গোলে এগিয়ে যায় দ্য ব্লুজ। 3 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অলিভিয়ের জিরুদ। 38 মিনিটে 38 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ ম্যান ইউ, সমান পয়েন্ট 70 গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের 4-এ চেলসি। এই ছিল ব্রিটেন সংবাদের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।